হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি রিফ্লেকশন অফ লাইট এর পার্ট 3। কিন্তু রিফ্লেকশন অফ লাইটের পার্ট 3 বোঝার আগে বা পড়ার আগে আমাদেরকে আগে পুরনো জিনিসগুলো একটুখানি ঝালিয়ে নিতে হবে। তাই জন্য আমি এখানে পার্ট 2তে আমরা কী কী পড়েছি তার একটা সামারাইজড ফর্ম এখানে আমরা দিয়ে রেখেছি। প্রথমে আমরা পার্ট 2তে কী পড়েছিলাম, কনসেপ্ট অফ ইমেজ, অর্থাৎ একটা প্রতিবিম্ব কীরকম ধরনের হয় তার ডিটেল কনসেপ্ট আমরা সেখানে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে প্রতিবিম্ব কত রকমের হয়, দু রকমের। একটাকে বলে রিয়েল ইমেজ বা যেটাকে কী বলে সৎবিম্ব, আর একটাকে বলে ভার্চুয়াল ইমেজ যেটাকে বলে অসৎবিম্ব। সৎবিম্ব এবং অসৎবিম্বের একটা পার্থক্য, অর্থাৎ তাদের যে বেসিক কনসেপ্ট, কীরকমভাবে তারা তৈরি হয়, কোথায় তৈরি হয়, কীভাবে তৈরি হয়, তার সমস্ত ডিটেলস আমি পার্ট 2তে আলোচনা করে এসেছি। যদি তোমরা এখনও পার্ট 2টাকে না দেখে থাকো তাহলে পার্ট 3 এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1 এবং পার্ট 2 রিফ্লেকশন অফ লাইটের পার্ট 1 এবং পার্ট 2 দুটোরই লিঙ্ক দিয়ে রেখেছি, সেইখানে গিয়েও তোমরা চেক করে নিতে পারো। বারবারই বলা হচ্ছে পার্ট 3 পড়ার আগে কিন্তু আগে পার্ট 1 এবং পার্ট 2টাকে ভালো করে দেখো, তাহলে পার্ট 3 বুঝতে খুব সুবিধা হবে। নেক্সট পার্ট 2তে আমরা যেটা পড়েছিলাম সেকেন্ড পয়েন্টটা, সেটা ইমেজ প্রডিউসড অন প্লেন মিরর, অর্থাৎ একটা সমতল দর্পণে কিভাবে একটা প্রতিবিম্ব গঠিত হয় তার ডিটেলস সেখানে আমরা আলোচনা করেছিলাম। এবং সেই ইমেজগুলোর প্রপার্টি 3 নম্বরে সেটা আমরা বলেছি যে প্রপার্টিস অফ দ্য ইমেজ প্রডিউসড অন প্লেন মিরর, অর্থাৎ সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় তার প্রপার্টিস বা তার ধর্মগুলো কীরকম হয়। প্রথমে যেটা বলেছি এখানে ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেটা হচ্ছে কীরকম হয়, অসৎবিম্ব। হ্যাঁ, সৎবিম্ব তৈরি হয়, সেটার লাস্টে আমি একটা ডায়াগ্রাম এঁকে আমি দেখিয়ে দিয়েছিলাম সমতল দর্পণের সাহায্যে আমরা কী করে সৎবিম্ব তৈরি করতে পারি। তো সেটা পার্ট 2তে তোমরা দেখে নিও, সেখানে ডিটেলসে আমি বলে রেখে দিয়েছি। ইমেজ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অবজেক্ট ডিস্টেন্স, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সর্বদাই সমান হয়। তার যে প্রমাণ, তার যে ডিটেল প্রমাণ সেটা আমি সেখানে করে রেখেছি, পরীক্ষায় কিন্তু অনেকবার আসে। এটা ক্লাস 12-এর জন্য যেরকম ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্লাস 10-এও কিন্তু এই জিনিসটা অনেকবার পরীক্ষাতে এসছে। নেক্সট আমি দেখিয়েছি এখানে যে ইমেজটা যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে আপরাইট ইমেজ, মানে সমশীর্ষ। আমরা দেখে থাকি সমতল দর্পণে যখন আমরা প্রতিবিম্ব তৈরি হয়, আমাদের প্রতিবিম্ব তৈরি হয়, তখন আমাদের মাথা যদি ওপরের দিকে থাকে তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রে মাথাটা তার ওপরের দিকেই থাকে। এবং আরেকটা দেখেছিলাম ল্যাটারাল ইনভার্সন, বা যেটাকে কী বলা হয়েছিল, যেটাকে বলা হয়েছিল পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন জিনিসটা কি, যেটার একটা এক্সাম্পল ওখানে দিয়েছিলাম পার্ট 2তে, যে অ্যাম্বুলেন্স এই কথাটা উল্টোভাবে লেখা থাকে। বিভিন্ন যে দ্বি প্রতিসম বা যেটাকে আমরা সিমেট্রিক যে অবজেক্ট যেগুলো দেখে থাকি সেগুলো বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত অবজেক্ট রয়েছে তার বাঁ দিকটা ডান দিকে শিফট হয়ে যায়, ডান দিকটা বাঁ দিকে শিফট হয়ে যায়, এটাকে কী বলে, ল্যাটারাল ইনভার্সন অফ ইমেজ। তাহলে এই জিনিসগুলো আমরা সেখানে পড়েছিলাম পার্ট 2তে। তোমরা পার্ট 2টাকে ভালো করে দেখে নাও, তার ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে রেখে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2, সেটা তোমরা একটু চেক করে নিও। আজকে আমরা রিফ্লেকশন অফ লাইটের পার্ট 3 নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আজকে আমরা পার্ট 3-র প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করব, কিছু বেসিক নোট নিয়ে আলোচনা করব। এই নোট জিনিসগুলো এক্সামের জন্য এবং পরবর্তী সময়ে আমরা যখন লাইটের ক্ষেত্রে ফিজিক্যাল অপটিক্স নিয়ে পড়ব, অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান নিয়ে পড়ব, সেই জায়গাগুলোর ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাতে, সে জায়গাটা হচ্ছে অঙ্ক। তাহলে সবাই খাতা পেন বের করে নাও, আমি যা যা এখানে বলছি সেগুলো এবার নোট ডাউন করা শুরু করো। তাহলে নোট 1-এর ক্ষেত্রে আমি প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আপতিত রশ্মি দিক পরিবর্তন না করলে যদি কোনো দর্পণকে থিটা পরিমাণ কোণে ঘোরানো হয় তবে প্রতিফলিত রশ্মি 2 থিটা পরিমাণ কোণে ঘুরে যায়। তাহলে কীরকম জিনিসটা, তাই সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখা গেল যে আমার কাছে কী রয়েছে, এরকম একটা দর্পণ রয়েছে। তাহলে এইরকম একটা দর্পণ, তাহলে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পড়ে এসেছিলাম, যে আলোক রশ্মি যতটা কোণে এসে আপতিত হবে প্রতিফলিতও হবে ঠিক ততটা কোণে। অর্থাৎ এখানে যদি আমরা একটা অভিলম্বটা নিই তাহলে এখানে আই ইজুগাল টু কত চলে আসবে, আর চলে আসবে। এই যে আই ইজুগাল টু আমরা বলতেই পারি কি আর। আমি এখানে এই যে উৎস যেটা রয়েছে এটাকে আমরা কি বলছি, সোর্স, বা কি রয়েছে, আলোক উৎস। এই আলোক উৎসের কোনো আমি পরিবর্তন ঘটাইনি। আমি কার পরিবর্তন ঘটিয়েছি, তার বদলে আমি এই যে দর্পণ যেটা রয়েছে সেই দর্পণটাকে কিছুটা পরিমাণ কোণে আমি ঘুরিয়ে দিয়েছি। দর্পণ এটা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এখন নতুন দর্পণ, নতুন অবস্থানের দর্পণ।
এই দর্পণটাকে কতটা কোণে ঘুরিয়েছি আমি? এই দর্পণটাকে আমি থিটা পরিমাণ কোণে ঘুরিয়েছি। যদি দর্পণটাকে যদি থিটা পরিমাণ কোণে ঘোরাই, তাহলে এখন কি যে আপতিত রশ্মি, এখন অভিলম্ব কোনটা হবে? এই ডটেড লাইন দিয়ে আমি অভিলম্বটাকে দেখাচ্ছি, এইটা হয়ে গেল এখন অভিলম্ব। তাহলে আপতিত রশ্মির ক্ষেত্রে কতটা পরিমাণ কোণের পরিবর্তন ঘটলো? এই যে এতটা পরিমাণ কোণের পরিবর্তন ঘটে গেল। কতটা পরিমাণ? থিটা পরিমাণ। তাহলে রশ্মিটা আসছে, তাহলে কী হবে? এবার প্রতিফলিতও তো হয়ে যাবে। এই যে প্রতিফলিত হয়ে গেল। আগে আমার কাছে কোণের মানটা কোথা থেকে ছিল? এইটার সাপেক্ষে। এইটা ছিল কি আমাদের কাছে অভিলম্ব। এই যে এইটা ছিল আমাদের কাছে অভিলম্ব। তাহলে অভিলম্বের সাপেক্ষে আমার আপতিত রশ্মি যেটা আমার কাছে রয়েছে, আপতিত রশ্মি যেটা রয়েছে সেটা তাহলে কতটা পরিমাণ কোণে ঘুরছে? থিটা পরিমাণ কোণে ঘুরছে। এই যে এইটা হচ্ছে অভিলম্ব। এখন বর্তমান অভিলম্ব এইটা হয়ে গেছে। দর্পণ যদি থিটা পরিমাণ কোণে ঘুরে যায়, তাহলে অভিলম্ব থিটা পরিমাণ কোণে ঘুরবে। তাহলে আমরা তাহলে বলতেই পারি যে আপতিত রশ্মির ক্ষেত্রেও কতটা অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটবে? আপতিত রশ্মির ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটবে। তাহলে প্রতিফলিত রশ্মিটারও কতটা পরিমাণে পরিবর্তন ঘটবে? যেহেতু আমি এখানে মেনশন করে দিয়েছি আপতন কোণ যত হয় প্রতিফলন কোণও ঠিক ততটাই পরিমাণে হয়। তাহলে আপতিত রশ্মি যদি থিটা পরিমাণ কোণে যদি ঘুরে যায়, তাহলে প্রতিফলিত রশ্মিটাও কত পরিমাণ কোণে ঘুরবে? থিটা পরিমাণ কোণে ঘুরে যাবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির জন্য কতটা পরিমাণ কোণে ঘুরলো। কিন্তু এখানে একটা কোশ্চেন রয়েছে, এখানে আমি দর্পণকে ঘুরিয়েছি, এখানে কিন্তু আলোক উৎসটাকে সরাইনি। সেটাই বলেছে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করলে, মানে উৎসটাকে যদি আমি না সরাই, তাহলে তখন কি ঘটনাটা ঘটছে? তাহলে উৎসটাকে তো আমি তো ঘোরাইনি, তাহলে উৎসটার ক্ষেত্রে যে আপাতন কোণ তার কোনো রকম কিন্তু আমি পরিবর্তন ঘটাইনি, শুধু দর্পণটাকে ঘুরিয়েছি। তাহলে উৎসটাকে যদি আমি কোনো পরিবর্তন না ঘটাই, তাহলে উৎসের জন্য যে আপাতন কোণ তার কোনো রকমভাবে পরিবর্তন আমরা ঘটাইনি। তাহলে সম্পূর্ণ পরিবর্তনটা কার মধ্যে ঘটে গিয়েছে? সম্পূর্ণ পরিবর্তনটা ঘটেছে প্রতিফলিত রশ্মির মধ্যে। তাহলে এই যে আগে যে এই যে প্রতিফলিত রশ্মিটা যেটা যাচ্ছিল এইটা, আর এখন যে প্রতিফলিত রশ্মিটা গেল এটা, এদের মধ্যে এখন তাহলে কোণ কতটা পরিমাণে তৈরি হবে? 2 থিটা পরিমাণে কোণ তৈরি হয়ে যাবে। কারণ এই 2 থিটার মধ্যে কে কে রয়েছে? আপাতন কোণের থিটা পরিমাণে পরিবর্তন, প্রতিফলন কোণের থিটা পরিমাণে পরিবর্তন, মোট কতটা পরিমাণে পরিবর্তন ঘটলো? 2 থিটা পরিমাণে পরিবর্তন ঘটে গেল। তাহলে নিশ্চয়ই এটা বোঝা গিয়েছে। তাহলে আরেকবার আমি বলছি, আপতিত রশ্মির যদি দিক পরিবর্তন না ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে আপাতন কোণের আমি কোনো পরিবর্তন ঘটাইনি, কিন্তু দর্পণটাকে থিটা পরিমাণ ঘোরানোর জন্য আপতিত রশ্মির মধ্যে একটা থিটা পরিমাণ কোণের পরিবর্তন ঘটে গিয়েছে। ঠিক তেমনি আপতিত রশ্মির মধ্যে যদি থিটা পরিমাণে পরিবর্তন ঘটে যায়, তাহলে প্রতিফলন কোণের মধ্যেও কী আসবে? থিটা পরিমাণে পরিবর্তন ঘটে যাবে। কিন্তু আমি কি বলেছি প্রথমেই? আপতিত রশ্মির কোনো দিক পরিবর্তন ঘটেনি, মানে আপাতন কোণের আমি কোনো পরিবর্তন এখানে ঘটাইনি। তাহলে পুরো পরিবর্তনটা তাহলে কার মধ্যে চলে যাবে? পুরো পরিবর্তনটা চলে যাবে প্রতিফলিত রশ্মির মধ্যে। তাহলে প্রতিফলিত রশ্মির মধ্যে আপাতন কোণের থিটা পরিবর্তনটাও ঢুকলো, প্রতিফলন কোণেরও থিটা পরিবর্তন ঢুকে গেল। তাহলে প্রতিফলিত রশ্মিটা কতটা পরিমাণ কোণে ঘুরে যাবে? 2 থিটা পরিমাণ কোণে ঘুরে যাবে। নোট নাম্বার 2তে আমরা যেটা দেখবো এবার, দুটো দর্পণকে যদি আমরা থিটা পরিমাণ কোণে যদি রেখে দিই, তাহলে আমার কাছে কি রয়েছে? দুটো দর্পণ রয়েছে। এরকম একটা দর্পণ, এই যে একটা দর্পণ রয়েছে, এবং এইরকম একটা দর্পণ রয়েছে। এই যে দুটো দর্পণের মধ্যে কোণের পরিমাণ কত? কোণের পরিমাণ হচ্ছে থিটা। তো থিটা পরিমাণ কোণে রেখে দিই, এইখানে যদি আমার কাছে কোনো একটা বস্তু থাকে, তাহলে এই বস্তুটার জন্য কি আসবে? এখানে বারবার প্রতিফলনের মাধ্যমে কি ঘটিত হবে? প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে আমাদের সেটাই উদ্দেশ্য যে কতগুলো প্রতিবিম্ব তৈরি হয়। এর জন্য খুব একটা বেসিক বা একটা জেনারেল ফর্মুলা রয়েছে, যে আমরা যদি প্রতিবিম্বের সংখ্যা যদি n বলে লিখে থাকি, তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস কত চলে আসবে? 1। কত আসবে? 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, অনেকবার এমসিকিউতে এই কোশ্চেনটা আসে, যে দুটো দর্পণকে যদি থিটা পরিমাণ কোণে রাখা যায়, তাহলে কতগুলো মোট প্রতিবিম্ব তৈরি হবে? কতগুলো তৈরি হবে? 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা দেখে থাকি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এন এর মান কত আসবে? 360 ডিভাইডেড বাই 90 মাইনাস 1। তাহলে কত আসছে? 4 মাইনাস 1 মানে 3টে। দুটো দর্পণকে যদি পরস্পরের সাথে যদি সমান্তরালভাবে যদি রাখা যায়, এই যে এরকমভাবে যদি সমান্তরালভাবে যদি রাখা যায়, তাহলে কত হবে? এরকমভাবে যদি সমান্তরাল রাখা যায়, তাহলে এদের মধ্যে যদি কোনো একটা বস্তুকে এরকমভাবে রেখে দেওয়া যায়, তাহলে তখন থিটার মানটা কত হয়? থিটার মানটা 0 ডিগ্রি। তাহলে এন এর মানটা কত আসবে? 360 ডিভাইডেড বাই 0 মাইনাস 1।
দ্যাট মিনস ইনফিনিটি, অসংখ্য সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু কোশ্চেন হতেই পারে যে তাহলে অসংখ্য সংখ্যক প্রতিবিম্বকে আমরা দেখতে পারি না, অসংখ্য প্রতিবিম্ব আমরা দেখতে পারবো না। এখানে প্রতিবিম্ব তৈরি হয় কীরকমভাবে, যদি দেখা যায় মেকানিজমটা, তাহলে এরকম বারবার প্রতিফলন ঘটে। এই যে আলোটা আসছে এখান থেকে, এই যে আলোটা গেল, এই যে বারবার বারবার প্রতিফলনের মাধ্যমে কি হয়, প্রতিবিম্বগুলো তৈরি হয়। তাহলে এটার জন্য দেখা গেল এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো, এটার জন্য দেখা গেল কি হলো, এইখানে প্রতিবিম্ব তৈরি হলো, এটার জন্য কি হলো, এইখানে গিয়ে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এটার জন্য কোথায় গিয়ে তৈরি হবে, এই রকম জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। বারবার বারবার যখন প্রতিফলন ঘটে, প্রত্যেক প্রতিফলনে আলোকরশ্মির কিছু না কিছু অংশ শোষিত হয়ে যায়, এবং এই শোষণ হয়ে যাওয়ার জন্য প্রতিবিম্বের উজ্জ্বলতা আস্তে আস্তে কমে যায়। প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু তার উজ্জ্বলতার পরিমাণটা এতটা কম হবে যেটাকে আমরা বুঝতেই পারবো না। সেই জন্য আমরা বেশ কিছু সংখ্যক প্রতিবিম্ব দেখতে পাই, কিন্তু আমরা অসংখ্য প্রতিবিম্ব কখনো দেখতে পারবো না। এর একটা এক্সাম্পল আমি বলতে পারি যে যখন আমরা সেলুনে যখন চুল কাটতে যাই, তখন কি হয়, সেলুনের দুপাশে দুটো আয়না থাকে, এবং সেখানে আমরা কি দেখি, আমরা আমাদের নিজেদের অনেক অনেক প্রতিবিম্ব সেখানে দেখতে পাই। অন্ততপক্ষে 3-4টে তো প্রতিবিম্ব দেখতে পাবোই প্রত্যেকটা দর্পণের মধ্যে। তাহলে ওটাও কিন্তু অনেকটা ওই সমতল দর্পণের মধ্যে আচরণটা কিন্তু করে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে নোটগুলো যেগুলো বলছি, নোটগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই তোমরা ভিডিওটাকে পজ করে নিও, এবং পজ করে এই নোটগুলোকে খাতায় একটু নোট ডাউন করে নিও, তাহলে তোমাদের পক্ষেই সুবিধা হবে। কারণ এই কোশ্চেনগুলো বা এই নোটগুলো প্রত্যেকটা কিন্তু নিউমেরিক্যালসের জন্য খুব ইম্পর্টেন্ট। নোট নাম্বার 3তে আমরা আজ যেটা বলবো সেটা হলো যে কোনো বস্তুর যদি একটা পূর্ণ প্রতিবিম্ব গঠন করতে হয়, মানে কোনো একটা বস্তুর আমি পুরো প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে তার জন্য দর্পণের আকারটাকে কেমন হতে হবে। তার জন্য বলছে দর্পণের আকার বস্তুর যে আকার তার ন্যূনতম পরিমাণে অর্ধেক হতেই হবে। অর্থাৎ দেখা গেলো বস্তুর আকারটা দেখা গেলো 10 সেমি, দর্পণের আকারটা মিনিমাম 5 সেন্টিমিটার কিন্তু হতেই হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তু যদি আমরা পূর্ণ প্রতিবিম্ব যদি গঠন করতে চাই, মানে পুরো প্রতিবিম্বটাকে আমি যদি দেখতে চাই, তাহলে দর্পণের আকারটা যেন বস্তুর আকারের কি হয়, অন্তত পক্ষে অর্ধেক হয়, নাহলে কিন্তু আমরা পূর্ণ প্রতিবিম্ব তার দেখতে পারবো না। সেই জন্য আমরা দেখে থাকি আমাদের বাড়িতে অনেক সময় কি করা হয়, ছোটো ছোটো অনেক আয়না থাকে, সেই আয়নার সাহায্যে কিন্তু আমরা আমাদের নিজেদের পূর্ণ প্রতিবিম্বটাকে দেখতে পাই না। কিন্তু আয়নার আকারটা যদি অন্ততপক্ষে আমাদের আকারের অর্ধেক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, তার পূর্ণ প্রতিবিম্বটাকে কিন্তু দেখতে পারবো। নোট নাম্বার 4-এ আমরা কি দেখছি, সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে বস্তু যদি ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হয়, অর্থাৎ এইরকমভাবে কী রয়েছে, একটা দর্পণ রয়েছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে সেই সমতল দর্পণ। তাহলে কোনো একটা বস্তু রয়েছে, বস্তুটা যদি ইউ গতিবেগে, এই যে বস্তুটা ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমরা আগের দিনকেই পড়েছিলাম বস্তু থেকে দর্পণের দূরত্ব আর প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব কী আসবে, সমান আসবে। তাহলে প্রতিবিম্বও কী আসবে, ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হবে। কিন্তু আমরা এখানে বলেছি এই ধরনের ট্রিকি কোশ্চেনই পরীক্ষায় কিন্তু আসে, যে বস্তু যদি ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হয়, তাহলে প্রতিবিম্ব কত গতিবেগে বস্তুর দিকে অগ্রসর হবে। আমরা তো এখানে কি করব, পরীক্ষার হলে এরকম যখনই দেখবো যে বস্তু দর্পণের দিকে ইউ গতিবেগে আছে, তাহলে প্রতিবিম্বও দর্পণের দিকে কি আসবে, ইউ গতিবেগে যাবে। তো আমাদের জাস্ট বেসিক কনসেপ্টেরই তো একটা ব্যাপার। কিন্তু এখানে বলেছে কি বস্তুর দিকে, তাহলে বস্তুর দিকে যখন যাবে তখন আমাদের ক্লাস 11 আমরা পড়েছিলাম আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে কি আসছে, যে বস্তু যাচ্ছে কত গতিবেগে, বস্তু আসছে ইউ গতিবেগে, আর প্রতিবিম্ব যাচ্ছে কত, ইউ গতিবেগে। দুজনের ডিরেকশনটা আলাদা, তাই জন্য কী আসবে, ইউ মাইনাস অফ মাইনাস ইউ, মানে আমরা বস্তুর সাপেক্ষে আলোচনা করছি। তাহলে কত চলে আসলো, 2u গতিবেগে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে বস্তু যদি ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হয়, প্রতিবিম্ব ইউ গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হবে, কিন্তু বস্তুর সাপেক্ষে সে যেন 2u গতিবেগে বস্তুর দিকে যেন সে সরে যাবে। তাহলে নোট নাম্বার 5-এ আমরা তাহলে কি দেখছি, প্রতিফলনের ফলে দশার পাই পরিমাণ পরিবর্তন ঘটে। অর্থাৎ আলো তো একটা পথে আসছিল, প্রতিফলিত হয়তো শিখে যাবে, আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে। তাহলে এখানে একটা দশার পরিবর্তন ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট যে দশার কতটা পরিমাণে পরিবর্তন ঘটে, কতটা পরিমাণে, পাই পরিমাণে পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য বা বেগের কোনো পরিবর্তন ঘটে না। হ্যাঁ, এখানে আমরা যখন প্রতিফলন নিয়ে আলোচনা করব তখন আমরা ধরেই নেব, মানে আমরা যখন নিউমেরিক্যাল সলভ করব বা ওই জাতীয় জিনিস সলভ করব, তখন ধরেই নেব যে প্রতিফলনের ফলে আলোর রশ্মির কোনো রকমভাবে শোষণ ঘটছে না। যদি শোষণ ঘটে তাহলে কী আসবে, সেক্ষেত্রে শক্তি হ্রাস পাবে। তাহলে শক্তির সাথে আমরা জানি তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক রয়েছে hc/λ। তাহলে শক্তির পরিমাণ যদি হ্রাস পায় তাহলে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ কী আসবে, বৃদ্ধি পাবে। আমরা এখানে সেটা স্কিপ করব বা আমরা সেখানে অ্যাভয়েড করব, এটা যে আমরা ধরেই নেব যে এখানে যে আলো যখন আসছে
তখন তার প্রতিফলনের জন্য সেরকমভাবে কিন্তু কোনো রশ্মির শোষণ ঘটে না, সেই জন্য তরঙ্গদৈর্ঘ্য মোরালের সেমই থাকবে। আর যেহেতু একটাই মাধ্যমের মধ্যে থাকে তাই জন্য বেগের কোনো পরিবর্তন ঘটে না, আর কম্পাঙ্কের তো পরিবর্তন ঘটবেই না, কারণ কম্পাঙ্ক এটা কার ওপর নির্ভর করে, এটা উৎসের ওপর নির্ভর করে। উৎস যদি পাল্টায় তবেই গিয়ে একমাত্র কী হবে, কম্পাঙ্ক পাল্টে যাবে। তাহলে আমাদের এই হয়ে গেল ওভারঅল সমস্ত নোট, যে নোটগুলো আমাদের খুব দরকার ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, সমতল দর্পণ আলোর প্রতিফলনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এগুলো সম্পূর্ণ একটা জিস্ট আকারে বলে দেওয়া হলো। এই নোটগুলো ভিডিওটাকে পজ করে সব খাতায় নোট ডাউন করে নাও। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো যে সবথেকে ইম্পর্টেন্ট, আলোর প্রতিফলনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, এটা যতটা ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট ক্লাস 10-এর জন্য। এটা কিন্তু ভেবে বসে থেকো না যে এটা ছোট ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, বড় ক্লাসের জন্য ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু না। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আলোর প্রতিফলনের জন্য। ক্লাস 12-এর যাবতীয় যত ধরনের প্রশ্ন আসে সব এই পার্টটা থেকেই আসে, সুতরাং এই পার্ট 3 এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এবার তোমরা খুব মনোযোগ সহকারে এই পার্টটাকে ভালো করে শোনো। যেখানে যেখানে আমি যে যে জিনিসগুলো নোট ডাউন করতে বলবো সেগুলো একটুখানি নোট ডাউন করে নিও। যদি সেগুলো নোট ডাউন নাও করে থাকো তাহলে তোমাদের বই আছে, ভালো করে এটাকে বুঝে নিয়ে বইটাকে একবার পড়ো, তাহলে ওভারঅল সব জিনিসটাই বুঝে যাবে। তাহলে আমরা শুরু করছি। বক্র প্রতিফলক তল বা যেটাকে কী বলে যে কার্ভ রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে পড়লাম সেটা হচ্ছে কি সমতল দর্পণ। সমতল দর্পণ আমরা পড়েছিলাম যে একদম পুরো প্লেন বা সমান যদি একটা দর্পণ থাকে, মানে সমতল যদি হয় তার রিফ্লেক্টিং সারফেসটা, তখন সেটাকে বলবো সমতল দর্পণ। কিন্তু এইবার আমরা যেটা নিয়ে পড়বো কার্ভড রিফ্লেক্টিং সারফেস। কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে কার্ভ রিফ্লেক্টিং সারফেসের মধ্যে যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা শুধুমাত্র স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস। কি? স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস। কী জিনিস এই স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস? স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস হলো যে গোলীয় দর্পণ বা গোলীয় প্রতিফলন তল বা গোলীয় প্রতিফলক। এই গোলীয় প্রতিফলক কী জিনিস? দেখা গেল যে আমরা কোনো একটা কী করলাম, একটা গোলক অঙ্কন করলাম, একটা কোনো গোলক আমরা অঙ্কন করলাম, সেই গোলকের কী করলাম, আমরা একটা অংশ কেটে দিলাম। এই যে এরকমভাবে কী করলাম, আমরা একটা অংশ কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল? তাহলে এই গোলকটার ক্ষেত্রে এই যে এইটা একটা কী হয়ে গেল, তল হয়ে গেল, এটাও কী হয়ে গেল, আর একটা তল হয়ে গেল। তাহলে এই তলগুলোকে আমরা কি বলবো, গোলীয় প্রতিফলক তল। তাহলে যদি বলে যে গোলীয় প্রতিফলক তল বা স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেসটা কী জিনিস, যে যদি কোনো একটা প্রতিফলক তল কোনো একটা গোলকের অংশ হয়, এই যে এই প্রতিফলক তলগুলো কি আসবে, একটা একটা গোলকের অংশ, তাহলে এই প্রতিফলক তলগুলোকে আমরা কি বলবো, গোলীয় প্রতিফলক তল। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এর মধ্যে যদি কোনো গোলীয় প্রতিফলক তলের বাইরের পৃষ্ঠ, এই যে এটা হচ্ছে কি বাইরের পৃষ্ঠ, এটা যদি একটা কি হয়, প্রতিফলক তল হয়, প্রতিফলক তল হয়, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে কনভেক্স রিফ্লেক্টিং সারফেস। কি বলবো, কনভেক্স রিফ্লেক্টিং সারফেস, বা যেটাকে আমরা কি বলে থাকি, খুব পাতি বাংলায় যেটাকে বলে থাকি উত্তল দর্পণ। যেরকম আমরা দেখে থাকি ছোটোবেলাতে চামচ, চামচের ক্ষেত্রে কি, চামচের তো দুটো সারফেস হয়, তার যেদিকটা হচ্ছে যে মোটা দিক, মানে যেদিকটা হচ্ছে একটুখানি ফোলা দিক, তার বাইরের অংশটাকে যদি আমরা কি করে থাকি প্রতিফলক তল হিসাবে আলোচনা করি, তখন সেটাকে কি বলবো আমরা, উত্তল দর্পণ। আর যদি ভেতরের তলটাকে, এই যে ভেতরের তলটা, এই যে এটা যদি একটা কি হয়, প্রতিফলক তল হিসাবে যদি ব্যবহার হয়, প্রতিফলক তল, তখন সেটাকে আমরা কি বলবো, কনকেভ রিফ্লেক্টিং সারফেস, বা যেটাকে আমরা কি বলবো, অবতল দর্পণ বলবো। তাহলে নিশ্চয়ই পরীক্ষার সময়তে আমরা এইরকমভাবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে কোনটা প্রতিফলক তল সেদিকটা নিশ্চয়ই লিখতে পারবো না। তাই জন্য কি করা হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে তার ভেতরের অংশটাকে সিলভারিং করা হয়। এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে তার ভেতরের অংশটাকে সিলভারিং করা হলো, তার মানে কি হলো, বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি করা হলো, বাইরের পৃষ্ঠটাকে কি করে দেওয়া হয়, সিলভারিং করে দেওয়া হয়। এই যে দাগ মানে যেদিকে দাগ থাকবে সেই দিকের অংশগুলোকে হচ্ছে সিলভারিং করা হচ্ছে। আর সিলভারিং কি করে করা হয় আমরা পার্ট 1-এ আলোচনাও করে এসেছি। তাহলে সিলভারিং করে দেওয়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, আমাদের এই যে বাইরের পৃষ্ঠটাকে সিলভারিং করে দেওয়া হলে ভেতরের পৃষ্ঠটা অবতল দর্পণ, আর ভেতরের পৃষ্ঠটাকে সিলভারিং করে দেওয়া হলে বাইরের পৃষ্ঠটা কী হয়ে যাবে, আমাদের কাছে উত্তল দর্পণ হিসাবে কাজ করবে। এখন আমরা এই উত্তলই হোক বা অবতল দর্পণই হোক,
তার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব, অর্থাৎ তার বিভিন্ন বেসিক ডেফিনেশন, যে ডেফিনেশনগুলো পরীক্ষায় আসার মতো বা যে ডেফিনেশনগুলো সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জেনে নেওয়া দরকার, সেই ডেফিনেশনগুলো নিয়ে কী করবো এবার আমরা একটু আলোচনাটা শুরু করব। তাহলে সবাই খাতা পেন বের করে নাও আবার। তাহলে এই যে ডেফিনেশন যেগুলো বলবো সেটা আমরা একটা ডায়াগ্রামের থ্রুতে বলবো, এই ডায়াগ্রামগুলো কিন্তু একটু ভালো করে ড্র করে নিও। ডেফিনেশন তোমরা বই থেকে পড়ে নিও এবং আমার কথাগুলো ভালো করে শুনে নিও, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। তাহলে সবাই নিশ্চয়ই খাতা বের করে নিয়েছো। তাহলে এখানে আমরা একটা হেডিং দিয়েছি, সাম বেসিক ডেফিনেশনস রিলেটেড টু স্ফেরিক্যাল মিরর। একটা স্ফেরিক্যাল মিররের রিলেটেড কিছু বেসিক ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে এখানে আমি দুটো ছবি এঁকেছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো লেফটের দিকে যে ছবিটা রয়েছে, এই যে এইটা যে ছবিটা রয়েছে, এটা কী ধরনের মিরর? এটা হচ্ছে যে একটা অবতল বা কনকেভ। আর এটা কি? এটা হচ্ছে কনভেক্স, কারণ এর বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে আর এর ক্ষেত্রে ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে। প্রত্যেকটা যে গোলীয় দর্পণ আমি প্রথমেই বলেছিলাম সেটা কি, কোনো না কোনো একটা গোলকের অংশ। তাহলে আমি ধরে নিলাম এই যে গোলীয় দর্পণটা সেটা হচ্ছে এই গোলকের অংশ, আর এই যে গোলীয় দর্পণটা সেটাও কোন গোলকের অংশ? এই যে এই গোলকের অংশ, তাই তো? এই ডটেড লাইনগুলো এখানে যদি আমরা বাড়াতাম তাহলে একটা গোলক হয়ে যেত। তাহলে এবার যেটা বলা হচ্ছে, এই যে যে দর্পণটা যেটা রয়েছে তার ঠিক একদম মাঝের যে বিন্দুটা, তার একদম মাঝের বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলা হয়? পোল, বা যেটাকে কি বলা হয়? মেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোল কিন্তু। তাহলে এটাকে কি বলা হচ্ছে? পোল, বা যেটাকে আমরা কি বলে থাকি? মেরু। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি আসবে? এইটাকে আমরা কি বলছি? পোল, বা যেটাকে আমরা কি বলছি? মেরু বলছি। ঠিক আছে? তাহলে খুব ভালো করে আমি এটা লিখেও রাখি, এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা কি আসছে? উত্তল দর্পণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ভালো করে একটু বুঝে নাও। তাহলে কোনো একটা গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে আমরা কি বলবো? পোল বা মেরু বলবো। যে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকটার অংশ, তার তো কোনো না কোনো একটা তো কেন্দ্র তো আমরা খুঁজে পাবো। এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটার ক্ষেত্রে কি আসছে? এটা দেখা গেল একটা কোনো কেন্দ্র। এই কেন্দ্রটাকে আমরা কি বলবো? এই কেন্দ্রটাকে আমরা বলবো হলো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। এই যে এইখানেও তাই, এই কেন্দ্রটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে খুব ভালো করে এই জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র। ঠিক আছে? নেক্সট আসছে কি, এই যে যে গোলকটা যেটা রয়েছে, এই যে গোলীয় অংশটা যেটা রয়েছে, তার তো একটা কী থাকবে? ব্যাসার্ধ তো থাকবে। এই যে দেখা গেল যে এইটাকে আমি বললাম কি? ব্যাসার্ধ। এই যে এইটা, ঠিক আছে? আর হ্যাঁ, গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রকে সি সিম্বল দিয়ে ডিফাইন করা হয়, সি। ঠিক আছে? যেহেতু সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে? তাহলে বক্রতা কেন্দ্রের ইংরেজি নামটাও আমি লিখে রাখছি, সেন্টার অফ কার্ভেচার। আমি ওটাতে লিখলাম না, এটা থেকে দেখে নিও তাহলেই হবে। তাহলে সেন্টার অফ কার্ভেচার। প্রত্যেকটা গোলীয় দর্পণের ক্ষেত্রে তারা যে গোলকের অংশ, তার কি থাকে? একটা করে ব্যাসার্ধ থাকে। এই যে একটা করে ব্যাসার্ধ থাকে। এই ব্যাসার্ধকে কী দিয়ে ডিফাইন করা হয়? আর দিয়ে। এটাকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। এই যে এই জিনিসটাকে কি বলা হচ্ছে? বক্রতা ব্যাসার্ধ। এই যে এটা, এইখানে এটাকে আমি আর দিয়ে ডিফাইন করলাম, এটাকে কি বলা হচ্ছে? বক্রতা ব্যাসার্ধ। এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে? এবার বলছে এই যে যে আমরা যে মেরু আর এই যে বক্রতা কেন্দ্র, এদের সংযোগকারী সরলরেখাটাকে যদি আমরা বাড়িয়ে দিই দুপাশে, এই যে বাড়িয়ে দিলাম দুপাশে, এটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বলবো। প্রধান অক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি। এটাকে আমরা কি বলছি? প্রধান অক্ষ। ঠিক আছে? বা এটাকে কী বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়ে থাকে। কি বললাম? প্রধান অক্ষ, বা যেটাকে আমরা কি বলছি? প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? নেক্সট, এইখানে যেই যে গোলীয় দর্পণটা যেটা রয়েছে তার যে দুই প্রান্ত, এই যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব, দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ। এই দূরত্বটাকে আমরা কি বলছি? উন্মেষ। অর্থাৎ কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে তার প্রান্তদ্বয়ের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে উন্মেষ, বা যেটাকে আমরা ইংরেজিতে যেটাকে বলে থাকি অ্যাপারচার। এই যে এইখানেও ঠিক তাই আমরা করলাম।
এইটাকে আমরা কি বলছি? উন্মেষ। ঠিক আছে। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই যে প্রান্ত দুটো যদি গোলীয় দর্পণের এই যে বক্রতা কেন্দ্র রয়েছে না, এই যে গোলীয় দর্পণের, আমি একটাতে দেখিয়ে দিচ্ছি নাহলে ছবিটা হেজি হয়ে যাবে। এই যে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, তার মধ্যেখানে যে কোণটা উৎপন্ন করছে, যে কোণ, এই কোণের হিসাবে যদি এটাকে দেখানো যায় তখন সেটাকে কি বলা হয়? কৌণিক উন্মেষ। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি কোনো গোলীয় দর্পণের দুই প্রান্ত বক্রতা কেন্দ্রে যতটা পরিমাণে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো? কৌণিক উন্মেষ। আমাদের এইখানে সিলেবাসের মধ্যে শুধুমাত্র কৌণিক উন্মেষ হিসাবে কোন জিনিসটাকে থাকে? ক্ষুদ্র কৌণিক উন্মেষ, মানে ছোট্ট কৌণিক উন্মেষ। অর্থাৎ দর্পণগুলো এমন হবে না যে বিশাল গোদা গোদা খুব বড় বড় দর্পণ আমরা এখানে ব্যবহার করব না, আমরা এখানে খুব ছোট দর্পণই ব্যবহার করব, যাতে কৌণিক উন্মেষের মানটা কি থাকে? এই যে কৌণিক উন্মেষের মানটা খুবই কম হয়। কৌণিক উন্মেষের মানটা কি হয়? যাতে খুবই কম হয়। এই কম হওয়ার কিছু সুবিধাও আছে, যেটা আমরা পরে আবার আলোচনা করব। তাহলে আগের যে অংশটুকুনিতে আমরা করালাম যে সাম বেসিক ডেফিনেশনস রিলেটেড টু দ্য স্ফেরিক্যাল মিরর, সেই পোর্শনটা একটুখানি পজ করে তোমরা কি করে নিও, সেটাকে খাতায় নোট ডাউন করে নিও। এবার একটা নতুন জিনিস আমরা করাবো, এটাও বেসিক ডেফিনেশনসের মধ্যেই পড়বে, যে এইখানে আমরা যে আলোক রশ্মি তো আমাদের উত্তল দর্পণই হোক বা অবতল দর্পণই হোক তার উপরে এসে তো পড়বেই, কিন্তু আলো যে এসে পড়ছে, যেটা আমরা এক্ষুনি বললাম যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র কৌণিক উন্মেষ যুক্ত দর্পণ ব্যবহার করব, তাহলে এখানে আমরা কোন ধরনের আলো ব্যবহার করব? তাহলে দু ধরনের আলো নিয়ে এখানে আলোচনা করতে হয়, কিন্তু আমাদের পরীক্ষাতে কেবলমাত্র এক ধরনের আলো নিয়ে আমরা আলোচনাটা করব। বলছে যে সকল আলোক রশ্মিগুলো প্রধান অক্ষ, এটাকে কি বলেছিলাম আমরা? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলেছিলাম। এই যে এটাকে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। যে সকল আলোক রশ্মি প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যাবে, এই যে, বা প্রধান অক্ষের সাথে খুব ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে, প্রধান অক্ষের খুব কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত রশ্মিগুলো, এই যে এই সমস্ত রশ্মিগুলোকে কি বলবো আমরা? উপাক্ষীয় রশ্মি। কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি। খাতায় নোট ডাউন করে নাও। এটাকে বলা উপাক্ষীয় রশ্মি, বা যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হচ্ছে প্যারাক্সিয়াল রে। আমরা পরীক্ষাতে বা আমাদের টোটাল এন্টায়ার সিলেবাসের মধ্যে শুধু এই উপাক্ষীয় বা প্যারাক্সিয়াল রে নিয়ে আমরা আলোচনাটা করব। ঠিক আছে? তাহলে মাথায় রেখো, আমরা যে সমস্ত রশ্মিগুলো নিয়ে এখানে আলোচনাটা করব সেগুলো সবই উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুলো দর্পণের একদম প্রান্ত দিয়ে যাবে, দর্পণের একদম প্রান্ত দিয়ে যাবে, তাদেরকে আমরা কি বলবো? প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি। তাহলে এই রশ্মিগুলোকে আমরা কি বলছি? প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি বা নন প্যারাক্সিয়াল রে। তাহলে এই যে এটা যেটা উত্তল দর্পণ, তার ক্ষেত্রে আমি কি করতে পারি? এই যে রশ্মি যেগুলো আসছে সেই রশ্মিগুলোকে আমরা কি বলছি? উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুলো একদম পুরো প্রান্ত দিয়ে আসছে সেগুলোকে আমরা কি বলবো? এই যে যেগুলো একদম প্রান্ত দিয়ে আসছে সেগুলোকে বলবো আমরা হচ্ছে প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি। তাহলে খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু প্রান্তিক রশ্মি নিয়ে একদম আলোচনা করব না। আমাদের যে এন্টায়ার সিলেবাসে প্রান্তিক রশ্মি নিয়ে আমরা কোনো রকম আলোচনা করব না। ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি। তাহলে যেহেতু আমরা প্রান্তিক রশ্মি নিয়ে এখানে আলোচনা করব না, তাই জন্য আমরা প্রান্তিক রশ্মির জায়গাগুলোকে কী করছি? পুরোপুরিভাবে মুছে দিচ্ছি। তাহলে প্রান্তিক রশ্মিটাকে আমরা মুছে দিই। যেহেতু আমরা প্রান্তিক রশ্মি নিয়ে এখানে কোনো আলোচনা করছি না, তাহলে প্রান্তিক রশ্মিগুলোকে সব আমি মুছে দিলাম। এই যে প্রান্তিক রশ্মিকে মুছে দিলাম। তাহলে আমরা কোন রশ্মি নিয়ে এখানে আলোচনাটা করব? শুধুমাত্র উপাক্ষীয় রশ্মি নিয়ে আলোচনাটা করব। তাহলে আর দুটো আমি উপাক্ষীয় রশ্মি আমি টেনে রেখে দিই, এটা। তাহলে এই রশ্মিগুলো সব উপাক্ষীয় রশ্মি, এই যে এই রশ্মিগুলো সব উপাক্ষীয় রশ্মি, কিন্তু খুব কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে। বলছে যে অবতল দর্পণের ক্ষেত্রে এই রশ্মি যেগুলো আসে সেগুলো প্রতিফলনের পর সেগুলো কি হয়? সেগুলো পার্টিকুলার কোনো না কোনো একটা বিন্দুতে তারা মিলিত হয়ে যায়। কার ওপরে? প্রধান অক্ষের ওপরে কোনো না কোনো একটা বিন্দুতে তারা কি হয়ে যায়? তারা মিলিত হয়ে যায়। এই যে এই যে প্রধান অক্ষের ওপরে তারা কোনো না কোনো একটা বিন্দুতে কী হচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে। এই যে ভালো করে বুঝে নাও এটা। তাহলে এই যে যে বিন্দুতে তারা মিলিত হলো, এই বিন্দুটাকে কি বলা? এই বিন্দুটাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস, বা যেটাকে বলা হয় কি প্রিন্সিপাল ফোকাস। এই জিনিসটাকে কি বলা হচ্ছে? মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। আর
উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, মনে হয় যেন তারা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, কারণ প্রতিফলনের পর তারা কী হয় যে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। পরীক্ষা কিন্তু অনেকবার এসছে যে অবতল দর্পণ কী ধরনের রশ্মিগুচ্ছের প্রতিফলন ঘটায়, অভিসারী রশ্মিগুচ্ছ হিসাবে প্রতিফলিত করে দেয়। আর অবতল দর্পণ কী রকম রশ্মিগুচ্ছ হিসাবে প্রতিফলিত করে দেয়, অপসারী রশ্মিগুচ্ছ হিসেবে মানে সেটাকে প্রতিফলিত করে দেয়। দেখতে পাওয়া যাচ্ছে যে রশ্মিগুচ্ছগুলো কী হচ্ছে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আর এখানে রশ্মিগুচ্ছগুলো কী হচ্ছে পরস্পরের কাছাকাছি আসছে। তাহলে এটা কখনো তো মিলিত হতে পারে না। তাই জন্য আমরা পড়েছিলাম সমতল দর্পণের ক্ষেত্রে যখনই রশ্মি মিলিত হবে না তখন তাকে পিছনের দিকে আমরা টেনে দেবো, তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা কি বলছি, মুখ্য ফোকাস। কি বলছি এটাকে, মুখ্য ফোকাস। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর এই কারণের জন্য আমি বলেছিলাম মেরু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, যাবতীয় সমতল দর্পণই উত্তলই হোক বা অবতল দর্পণই হোক, যাবতীয় সমস্ত গলীয় দর্পণের ক্ষেত্রে দূরত্ব সবসময় কোথা থেকে মাপতে হয়, এই মেরুর থেকে মাপতে হয়। খুব ইম্পর্টেন্ট, এই যে মেরুর থেকে কি করতে হয়, যাবতীয় দূরত্বগুলো মাপতে হয়। তাহলে মেরু থেকে এই যে ফোকাসের যে দূরত্ব, মেরু থেকে এই যে ফোকাসের যে দূরত্ব, এটাকে কি বলা হয়, ফোকাস দূরত্ব। কি বললাম, ফোকাস দূরত্ব, বা যেটাকে কি বলে ফোকাল লেন্থ। ঠিক আছে, আমরা পরে গিয়ে এর বিভিন্ন ধরনের সাইন কনভেনশন রয়েছে যে ফোকাস দূরত্বগুলো কীরকম হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, সমস্ত জিনিসগুলো নিয়ে কী করবো আমরা আবার আলোচনাটা করব। আমরা দেখতে পারলাম যে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসে তবে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই বিন্দুগুলোকে আমরা কি বলেছিলাম, মুখ্য ফোকাস বলেছিলাম, এবং তার দূরত্বগুলোকে অবভিয়াসলি আমরা কি বলেছিলাম, ফোকাস দূরত্ব। কিন্তু দেখা গেল কি হলো, যে সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছগুলো আসলো, সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছগুলো আসলো, কিন্তু সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসলো না, তার নিজেদের মধ্যে সমান্তরালভাবে আসলো। তাহলে দেখতে পাওয়া যায় যে তারা প্রতিফলনের পরে কোনো না কোনো একটা বিন্দুতে কী হয়ে যায়, কোনো না কোনো একটা বিন্দুতে তারা মিলিত হয়, কিন্তু সেটা প্রধান অক্ষের ওপরে কোনো বিন্দুতে মিলিত হবে না। এই যে যে প্রধান অক্ষের ওপরে তারা কোনো বিন্দুতে মিলিত হলো না, কিন্তু যদি খুব স্পষ্টভাবে খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কি, যেখানে ওর মুখ্য ফোকাস হওয়ার কথা ছিল সেইখান দিয়ে যদি আমরা কি করি, একটা লম্বভাবে তল কল্পনা করে নিই, এরকমভাবে লম্বভাবে যদি আমরা কি করি একটা তল কল্পনা করে নিই, তাহলে এই যে যে বিন্দুতে তারা এসে ছেদ করছে বা তারা যে মিলিত হচ্ছে সেই বিন্দুটা সেই তলের ওপরেই গঠিত হয়। এই তলটাকে কি বলা হয়, এই তলটাকেই বলা হয় ফোকাস তল। খুব ইম্পর্টেন্ট। তাহলে ফোকাস তল কি, যেটা মুখ্য ফোকাস তৈরি হয়েছিল সেই মুখ্য ফোকাসের সাথে লম্বভাবে যদি কোনো আমরা তল কল্পনা করে নিই তাহলে সেই তলটাকে আমরা কি বলবো, ফোকাস তল। তাহলে এখানেও যদি আমরা দেখে থাকি তাহলে এইরকমভাবে দেখা গেলো সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছগুলো আসলো, তারপরে কী হচ্ছে, তারা দেখা গেল প্রতিফলিত হচ্ছে, দেখা গেলো এইরকম কোনো একটা জায়গা থেকে তারা ছেদ করে কী হচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে, এই যে এরকম জায়গা থেকে তারা ছেদ করে বেরিয়ে যাচ্ছে এটা। তাহলে এইখানে তাহলে এইরকমভাবে তারা বেরোচ্ছে, এই যে এরকম, এটা কি আসছে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা তার তো প্রধান অক্ষের উপরে তো তৈরি হয়নি, কিন্তু প্রধান অক্ষের উপরে যে মুখ্য ফোকাস তৈরি হওয়ার কথাটা ছিল সেখানে যদি আমরা একটা এইরকম এই যে একটা যদি তল কল্পনা করে নিতাম, এই যে যদি একটা তল যদি আমরা কল্পনা করে নিতাম তাহলে সেই তলের ওপরে এই বিন্দুটা অবস্থান করত। এই জন্য এই তলটাকে আমরা কি বলছি, ফোকাস তল। তাহলে এইটাকে কি বলা হচ্ছে, ফোকাস তল। এবং এই ফোকাস তলের ওপরে এই যে যেটা প্রধান অক্ষের উপরে যে বিন্দুটা তৈরি হয়েছিল সেই বিন্দুটা বাদ দিয়ে অন্যান্য যে বিন্দুগুলো এখানে থাক না কেন প্রত্যেকটা বিন্দুকে কি বলা হবে, গৌণ ফোকাস। গৌণ ফোকাস বলা হবে। কি বলা হবে, গৌণ ফোকাস। এই যে এখানে প্রধান অক্ষের উপরের ওই বিন্দুটাকে বাদ দিয়ে যে বিন্দুগুলোতে ওরা মিলিত হোক না কেন সেই প্রত্যেকটা বিন্দুকে কি বলা হবে, গৌণ ফোকাস। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মুখ্য ফোকাসই হোক বা গৌণ ফোকাসই হোক, মেরু থেকে দূরত্ব কি থাকে, সর্বদা প্রত্যেকটা ফোকাসের সমান থাকে। কারণ আমরা যে ফোকাস তলটা সেটা কি হচ্ছে, এই যে প্রধান বা মুখ্য ফোকাসের ওপরে যে লম্বভাবে তল কল্পনা করেছি সেই তল থেকে মেরু অবধি দূরত্ব। গৌণ ফোকাস তো কোথায় তৈরি হবে, এই তলটার ওপরে তো তৈরি হবে, সেজন্য মুখ্য ফোকাসই হোক বা গৌণ ফোকাসই হোক প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্বের মানটা কি থাকবে, সর্বদাই সমানই থাকবে। তাহলে আমরা পার্ট 3টাকে পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। তাহলে আজকে আমরা কী কী পড়লাম তার একটা জাস্ট জিস্ট আমরা এখানে দেখে নিচ্ছি। প্রথমে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে কিছু বেসিক কনসেপ্ট রিলেটেড টু দ্য প্লেন মিরর প্রবলেম টু সলভ দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেমস। তার মানে কি আসছে, আমরা প্লেন মিরর প্রবলেমের ক্ষেত্রে যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে তাহলে তার জন্য যে বেসিক কনসেপ্টগুলো আমাদের জেনে রাখা দরকার সেইগুলো আমি একটা নোট আকারে করে দিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই খাতায় নোট ডাউন করে রেখে দিয়েছো।
তারপরে আমরা পড়েছিলাম যে স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস, যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলেছি। সেখানে দুটো টাইপ আছে, কনভেক্স এবং কনকেভ, উত্তল এবং অবতল। এবং এই কনভেক্স এবং কনকেভ যে মিরর যেগুলো রয়েছে তাদের কিছু বেসিক ডেফিনেশন, যেরকম কি তার পোল বা যেটা মেরু, সেন্টার অফ কার্ভেচার বা যেটা কি হচ্ছে বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, অ্যাপারচার বা উন্মেষ। তারপরে আমরা পড়েছিলাম অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ, প্রিন্সিপাল ফোকাস বা যেটাকে আমরা বলেছি হচ্ছে যে প্রধান বা মুখ্য ফোকাস, ফোকাল প্লেন যেটাকে ফোকাস তল, এবং সেকেন্ডারি ফোকাস যেটাকে আমরা বলেছি গৌণ ফোকাস, এবং ফোকাল লেন্থ যেটাকে বলেছি ফোকাস দূরত্ব। তাহলে এই সমস্ত জিনিস আমরা কি করলাম, এখানে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই সমস্ত জিনিস তোমরা ভালো করে বুঝেছো। তাহলে কোন জায়গাটাকে তোমরা ভালো করে বুঝেছো সেটা একটুখানি নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিও, এবং এই ভিডিওটাকে যতদূর পারো ততদূর তোমরা শেয়ার করো। আশা করি